আচ্ছা, ভারতের টি-20 টিম নির্বাচনের ক্ষেত্রে আইপিএল এর পারফরমেন্স কি একেবারেই পরিগণিত হয় না? যেটা বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ টি-20 টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে খেলার জন্য গোটা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকে, উঁত পেতে থাকে একটা সুযোগের অপেক্ষায়। আর যে টুর্নামেন্ট অতীতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বহু তারকার বহু প্রতিভার জন্ম দিয়েছে, এই টুর্নামেন্টে পারফরমেন্স করেই ক্রিকেটাররা এক একজন বড় বড় স্টার হয়ে গেছে আজকের যুগে। তো সেই টুর্নামেন্টের পারফরমেন্সকে কিন্তু সাম্প্রতিক সময় ভারতের সিলেক্টররা একেবারেই প্রাধান্য দিচ্ছে না দল নির্বাচনের ক্ষেত্রে। ওডিআই বা টেস্ট ফরম্যাটে আপনি প্রাধান্য নাই দিতে পারেন, কিন্তু টি-20 টিম নির্বাচনের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার আইপিএলের পারফরমেন্সকে প্রাধান্য দিতেই হবে। কারণ এটাই তো ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট। এখানে ক্রিকেটাররা পারফর্ম করে নিজেদের জাতীয় দলের ঢোকার দাবিটা তুলবেন না তো আর কোথায় পারফরমেন্স করে সেই দাবিটা তারা পেশ করবেন? কিন্তু দেখা গেল এই এশিয়া কাপের চূড়ান্ত 15 জনের স্কোয়াডে যে আলটিমেট স্কোয়াডটা দেওয়া হয়েছে সিলেক্টরদের তরফ থেকে, এই রিসেন্ট পাস্টের এই 2025-এর আইপিএলে যে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করেছেন, টপ নচ বেটার পারফরমেন্স করেছেন তার সমগ্রত্রীয় অন্যান্য ক্রিকেটারদের তুলনায়, তারাই কিন্তু উপেক্ষিত হলেন। আর যারা মিডিওকার পারফরমেন্স করেছেন বা খুব একটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি, তারাই কিন্তু ওই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়ে গেলেন। এরকম বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল জায়গা স্টিল রয়ে গেছে, মানে উপেক্ষিতদের তালিকাটাই এই জায়গায় বেশি আমি বলবো। শ্রেয়াস আয়ার, যশস্বী জয়সওয়াল আর প্রসিদ্ধ কৃষ্ণা, এই তিনজন এই চূড়ান্ত স্কোয়াডে থাকার ডেফিনেটলি যোগ্য দাবিদার ছিলেন। শ্রেয়াস আয়ার ব্যাট হাতে 600-র উপর রান করেছেন, পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে 11 বছর পর ফাইনালে তুলেছিলেন। তার উপর তিনি যে ইম্প্যাক্টটা জেনারেট করেছিলেন অন দ্য ফিল্ড, তিনি ব্যাটার হিসেবে হোক বা তার ওই ক্যাপ্টেন্সি মেটেরিয়াল দিয়ে হোক, তিনি যে কোনো টিমের জন্য যথেষ্ট বড় একজন সম্পদ হয়ে উঠতেই পারতেন। আর তার উপর সবচেয়ে বড় কথা, এই শ্রেয়াস আয়ার শুধু এই আইপিএলে নয়, তিনি লাস্ট কয়েকটা সিজন ধরে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করে তিনি নিজের দাবিটা বারংবার পেশ করেছেন। তিনি ওডিআই ফরম্যাটের একজন রেগুলার সদস্য হলেও টি-20 আর টেস্টে বারংবার উপেক্ষিত হন। তো এইবারের এশিয়া কাপের দল নির্বাচনের আগে শ্রেয়াস আয়ারের জায়গা পাওয়া নিয়ে মানে প্রচুর আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই যেই লাউ সেই কদু, মানে শ্রেয়াস আয়ারের জায়গাটা চূড়ান্ত স্কোয়াডে আর হলো না। আর এছাড়া জয়াসওয়ালের কথা যদি আপনারা ধরেন, জয়াসওয়ালও কিন্তু ব্যাকআপ ওপেনার, মানে যে স্লটটা নিয়ে মানে প্রবল আর কি প্রশ্ন উঠেছিল এই দল নির্বাচনের আগে, সেখানে থাকার তিনি কিন্তু যোগ্য দাবিদার ছিলেন ওভার শুভমান গিল। শুভমান গিল ডেফিনেটলি তিনিও যোগ্য দাবিদার, তিনিও লাস্ট আইপিএলে ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু ইম্প্যাক্টের যদি আপনারা বিচার করে দেখেন, জয়াসওয়ালের পারফরমেন্স কিন্তু গিলের চাইতে বেটার ছিল। তার স্ট্রাইক রেট গিলের চাইতে অনেকটাই হেলদি। তারপর তিনি মানে শুরুতেই একদম প্রতিপক্ষ বোলারদেরকে জাস্ট ছাড়খাড় করে দিতে পারেন। পাওয়ার প্লে 6টা ওভার খুব ভালোভাবে কাজে লাগিয়ে ওইখানেই বলতে পারেন অপোনেন্টকে জাস্ট অর্ধেকভাবে ধ্বংস করে দিতে পারেন, বা ওই ক্ষমতাটা রয়েছে যশস্বী জয়সওয়ালের। তিনিও ডেফিনেটলি ভারতের এই 15 জনের চূড়ান্ত স্কোয়াডে থাকার একজন যোগ্য দাবিদার ছিলেন। আর প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি তো লাস্ট আইপিএলে পার্পেল ক্যাপ উইনার হয়েছিলেন, হায়েস্ট উইকেট টেকার ছিলেন, মানে তিনি তো এই জায়গায় সবচেয়ে বড় দাবিদার ছিলেন টিমে ঢোকার। বুমরা যদি না খেলতেন তাহলে তো আমি মনে করছিলাম যে প্রসিদ্ধ কৃষ্ণাকেই ভারতের পেস বোলিং অ্যাটাককে লিড করতে হবে, যেখানে তার টিমে ঢোকাটা এক প্রকার নিশ্চিত ছিল। একবারে শেষ মুহূর্তে আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে বা হতবাক করে দিয়ে হার্ষিত রানা ভারতের 15 জনের চূড়ান্ত স্কোয়াডে ঢুকে গেল। আর যে হার্ষিত রানা লাস্ট আইপিএলটা একেবারেই তার ভালো যায়নি, 13 ম্যাচে তিনি 15টা উইকেট শিকার করলেও তার ইম্প্যাক্টফুল পারফরমেন্সের মানে লিস্টটা একবারই শূন্যের তালিকায়। মানে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএলে যে ভয়ঙ্কর রকমের বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তার জন্য হার্ষিত রানার ওই খারাপ বোলিং পারফরমেন্সটাও অনেক বড় দায়ী ছিল। আর তার থেকেও বড় কথা, তিনি প্রচুর মার খেয়েছেন, তার 11-র কাছাকাছি প্রায় ইকোনমি ছিল লাস্ট আইপিএলে। আমি ওই শুরুতেই বলছিলাম যে পার্টিকুলার প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি, মিডিওকর পারফরমেন্স করেছেন, মানে তাদের মধ্যেই হার্ষিত রানাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, যিনি এশিয়া কাপের 15 জনের চূড়ান্ত স্কোয়াডে ঢুকে পড়েছেন। আর ওই জয়সওয়াল, গিল আর প্রসিদ্ধ কৃষ্ণা, এরা তিনজন কিন্তু একদম থাকার যোগ্য দাবিদার ছিলেন। তারা কিন্তু থাকতেই পারতেন 15 জনের স্কোয়াডে, কিন্তু ভারতের টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর চিফ সিলেক্টর অজিত আগারকারের তরফ থেকে এরকমই বলা হয়েছে যে এই পার্টিকুলার ক্রিকেটাররা মানে যারা উপেক্ষিত হয়েছে, তাদেরকে তারা কোথায় বা খেলাবে, কোথায় বা জায়গা দেবে, কার পরিবর্তে তারা সুযোগ দেবে। আমি জানি যে ভারতের মানে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এই পার্টিকুলারলি টি-20 সাইডে ওই কোর টিমটাকেই ধরে রাখা হয়েছে, যে পার্টিকুলার টিমটাই গত বছরের শেষ থেকে এই বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের এগেনস্টে যে সিরিজগুলো তারা খেলেছিল, সেই টিমটাকেই মূলত তারা ধরে রাখার চেষ্টা করেছে। আইপিএলের রিসেন্ট পাস্টে তারা যেমনই পারফরমেন্স করুক না কেন, কিন্তু আমি এই জায়গায় একটা স্টিল আশঙ্কা কিন্তু দেখছি। এইবারের মানে এশিয়া কাপে তারা যদি ভালো পারফরমেন্স করতে না পারেন, আপ টু দ্য মার্ক পারফরমেন্স করে তারা যদি টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে না পারেন, মানে যে পার্টিকুলার প্লেয়ারদের ওই পারফরমেন্স কিন্তু লাস্ট আইপিএলে খুব একটা ভালো হয়নি, তাহলে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই সিলেকশন প্যানেল প্রবল সমালোচনার মুখে পড়বে। এই জায়গায় সঞ্জু স্যামসনের পারফরমেন্স নিয়েও কিন্তু প্রশ্ন তোলার জায়গা ডেফিনেটলি ছিল, কারণ সঞ্জুরও কিন্তু লাস্ট আইপিএলটা খুব একটা ভালো যায়নি, চোট নিয়ে তিনি বারংবার স্ট্রাগল করেছিলেন। আর তার উপর লাস্ট যে ভারত সিরিজটা খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে, সেখানেও কিন্তু তিনি ব্যাট হাতে একেবারেই মলিন ছিলেন, 5 ম্যাচে মাত্র 51 রান করেছিলেন, তার গড়টা নেমে এসেছিল প্রায় 10-এর কাছাকাছিতে। আর এছাড়া রিঙ্কু সিংয়েরও কিন্তু লাস্ট আইপিএলটা ব্যাট হাতে খুব একটা ভালো যায়নি।
আর তার উপর মানে ভারতীয় দলের হয়ে তিনি যে লাস্ট কয়েকটা টি-20 সিরিজে খেলেছেন সেখানেও কিন্তু ব্যাট হাতে ওই টিমকে শেষের দিকে গিয়ে খুব একটা ভরসা জোগাতে পারেননি। তারপরেও রিঙ্কু সিং মানে স্টিল জাতীয় দলের সুযোগ পেয়েছেন, এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গাটা করে নিতে পেরেছেন। ওই যে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই কোর টিমটাকেই ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু আপনি যদি এই রিসেন্ট পাস্টের আইপিএলের পারফরমেন্সের দিক থেকে জাজ করে দেখেন, এই যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার আর প্রসিদ্ধ কৃষ্ণা, এই তিনজন মানে ভারতের চূড়ান্ত 15 জনের এই এশিয়া কাপের স্কোয়াডে থাকার একেবারে যোগ্য, একেবারে মানে টপ কন্টেন্ডার ছিলেন বলা চলে। অপরদিকে আমি যে বলছিলাম যে আইপিএলের পারফরমেন্সকে সিলেক্টররা একেবারেই পরিগণিত করেনি বা প্রাধান্য দেননি, তাহলে জিতেশ শর্মা কি করে ভারতের এই স্কোয়াডে ঢুকলেন? জিতেশ শর্মার লড়াইটা তো ছিল মূলত ওই ধ্রুব জুরেলের সঙ্গে, কিন্তু দেখা গেল শেষমেশ জিতেশ শর্মাই আলটিমেট বাজিটা মেরে দিল। তো এই জায়গায় ভারতের সিলেক্টররা তো জিতেশ শর্মার ক্ষেত্রে আইপিএলের পারফরমেন্সটাকেই দেখেছে, কারণ ধ্রুব জুরেল মানে লাস্ট যে ভারত সিরিজটা খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে সেখানে তিনি ছিলেন, ব্যাট হাতে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি। আইপিএলেও তিনি রান হয়তো করেছেন 350-এর উপর মানে গোটা সিজন জুড়ে, কিন্তু ওই ইম্প্যাক্টফুল পারফরমেন্স কিন্তু তার ব্যাট থেকে সেভাবে আসেনি। রাজস্থান রয়্যালসকে শেষ দিকে গিয়ে তিনি কিন্তু ম্যাচগুলো জেতাতে পারেননি, ফিনিশিংয়ের মানে যে একটা বড় সড়ো অভাব তার মধ্যে ছিল, মানে সেটা আমরা বেশ ভালো মতোই লক্ষ্য করেছিলাম। অপরদিকে জিতেশ শর্মা তিনি হয়তো খুব বেশি রান করেননি এই লাস্ট আইপিএলে, কিন্তু যে কটা ভালো ভালো ইনিংস খেলেছেন ইম্প্যাক্টফুল ইনিংস তিনি খেলেছেন, মানে ফিনিশিংয়ের রোলে খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়ে আরসিবিকে বেশ কয়েকটা ম্যাচে জেতাতে তিনি সাহায্য করেছিলেন। তো সেই পারফরমেন্সটার উপর জাজ করেই তো মানে ধ্রুব জুরেল আর জিতেশ শর্মার মধ্যে কম্পেয়ার করে এই জায়গায় জিতেশ শর্মাকেই বেছে নিয়েছে ভারতের সিলেক্টররা। তো এই ক্ষেত্রে যদি আইপিএলের পারফরমেন্সটা প্রাধান্য পায়, তাহলে বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে আইপিএলের পারফরমেন্সটাকে কেন জাজ করে দেখা হলো না? এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা। এখানেই আর কি ভারতের সিলেক্টর আর ভারতের টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও যে বৈষম্য করে ফেলেছে তাদের ক্রিকেটারদের সাথে, সেটাই হচ্ছে আমার এখানে সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।